সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে পরিবারে কিছু কিছু বাচ্চা কোনো কারণ ছাড়া অর্থাৎ অকারণেই কিন্তু দেখা যায় তারা মেজাজ করে থাকে, কিছুটা রাগ দেখিয়ে থাকে বা অতিরিক্ত অভিমান করে থাকে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের অতিরিক্ত রাগ বা মেজাজ। আর এই বিষয়টি নিয়েই কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার নাজনীন আক্তার 1974 সালের নভেম্বর মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। যেমনটি বলছিলাম যে অনেক পরিবারে কিন্তু আমরা দেখেছি যে খুব কম বয়সী বাচ্চারা কোনো কারণ ছাড়াই দেখা যায় যে তারা একটু অভিমান করে থাকে, একটু রাগ দেখিয়ে থাকে, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার কাছে জানতে চাই যে শিশুদের এই অতিরিক্ত রাগ বা অভিমানের কারণটা কি? আমাদের দেখা যায় দৈনন্দিন যে প্র্যাকটিস বা বাচ্চাদের যে আমরা হসপিটালে যে রোগীগুলো ম্যানেজ করে থাকি তার মধ্যে একটা অংশ এইরকম সমস্যা নিয়ে এসে থাকে। আর ইদানিং বাবা মারা এ ব্যাপারে অনেক বেশি সচেতন। যখনই বাবা মারা তাদের একজন বা দুজন বাচ্চা যাই থাকুক না কেন, তারা চায় একটা বাচ্চা পরিপূর্ণভাবেই সে বিকশিত হোক, তার সব কিছু ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে পারে, সেইভাবেই সে বেড়ে উঠুক। তো হঠাৎ করে কিছু কিছু বাচ্চা দেখা যায় যে তারা খুব বেশি অতিরিক্ত রাগ মেজাজ হারিয়ে ফেলেছে। তো একটা বয়সে এটা আমরা নির্দিষ্ট ধরিয়ে নেই যে এটা স্বাভাবিক। যেমন প্রথম 1.5 বছর বা 18 মাস বয়স থেকে বাচ্চাদের 2.5 বা 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এই রাগ বা তার অভিমান, হঠাৎ করে কোনো কিছু না পেলে সে চিৎকার চেঁচামেচি করা অথবা ঠাস করে মাটিতে শুয়ে পড়া, এই ব্যাপারগুলো একটা স্বাভাবিকভাবে সব বাচ্চারা এই স্টেজের ভিতর দিয়ে যায়। আমরা যেটা অনেক সময় বড় একটু বাচ্চাদের যেমন অ্যাডোলেসেন্স ক্রাইসিস বলি, যে হরমোনাল চেঞ্জের সময় একটা পরিবর্তন হয়, এই বাচ্চাগুলোরও এখানে মেধার ব্রেইনের একটা বিকাশের একটা পর্যায়ে তাদের ক্ষেত্রে ব্রেইনটা যে নিউরনগুলো বেশি বেশি তৈরি হয়, তখন কিছু এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটার বেশি রিলিজ হয়। তো এই বয়সে বাচ্চারা এই ধরনের রাগ দেখাবে, এটা খুব স্বাভাবিক। এবং সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি টেম্পার ট্যান্ট্রাম। এই ট্যান্ট্রাম বাচ্চারা করবে, এটাকে খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিই। কিন্তু কখনো কখনো দেখা যায় এই বয়সের বাইরে অথবা এই বয়সের ভিতরেই যেটা একদম স্বাভাবিক থাকে না, স্বাভাবিক মাত্রার থেকে অনেক বেশি করে বা কোনো কারণ ছাড়াই বা সারাদিনই করতে থাকে, তখন দেখা যায় যে পিতামাতারা আমাদের চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকে। তখন আমরা এর কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আপনি বলছিলেন যে এখনকার অভিভাবকরা খুব সচেতন বাচ্চাদের এই ধরনের আচরণের ব্যাপারে, কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হচ্ছে খুব সচেতন, অর্থাৎ বাবা মায়ের কথা বলছি। আরেকটা গ্রুপ মনে করে যে বাচ্চারা এরকম করবেই, এটা তাদের সহজাত একটা স্বভাব হতে পারে। সুতরাং যারা এটাকে ইগনোর করে থাকে, অবহেলা করে থাকে যে বাচ্চার এই অতিরিক্ত মেজাজ, অতিরিক্ত রাগ বা অতিরিক্ত অভিমান করাটা, সেটাকে তারা মনে করে যে তাদের স্বাভাবিক আচরণের একটা অংশ, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি কি ধরনের অসুবিধা হতে পারে? এটা খুবই প্রাসঙ্গিক একটা ব্যাপার। এই ধরনের অ্যাক্টিভিটিসটাকে তারা ইগনোর করে এবং তখন দেখা যায় যে আশেপাশে যারা আছে তাদের আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী, তারা এটাতে খুব বেশি বিব্রত বোধ করে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের তাদের ব্যাপারে বলতে হবে যে সচেতনতাটা তৈরি করা, যে কতটুকু গেলে কোন পর্যায়ে গেলে এটাকে আমি স্বাভাবিক ধরবো এবং কোন পর্যায়ে গেলে এটাকে অস্বাভাবিক ধরবো। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানবো যে অনেক সময় আমরা দেখেছি যে বাবা মায়ের কখনো বুঝতেই আসলে পারে না যে এটি যে অস্বাভাবিক কোনো আচরণ। সেটাই অনেক সময় দেখা যায় যে সে হয়তো অন্য একটা বাচ্চার কোনো একটা সমস্যা নিয়ে আসছে, তখন দেখা গেল তার আরেকটি বাচ্চা সে এই ধরনের কাজ করছে, যেটাকে আমার একজন চিকিৎসক বা চাইল্ড নিউরোলজিস্ট হিসেবে মনে হচ্ছে যে বাচ্চাটা তো স্বাভাবিক না। তখন আমি তাদেরকে কিছু প্রশ্ন করার পর হয়তো দেখা যায় তারা বলে যে না, ও তো এরকমই, আসলে ও সব জায়গায় এরকম করে থাকে। এবং বাসার
সেটিংসের বাইরেও সে যখন একটা অপরিচিত জায়গাতে অথবা তার স্কুল প্লেগ্রাউন্ড সেখানে গিয়েও যখন এই ধরনের আচরণগুলো করতেই থাকে এবং সেটার জন্য তারা বাইরে থেকে তাদের অনেক সময় এটার জন্য একটা নালিশ চলে আসে পিতামাতার কাছে, তখন এটাকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে তার বাচ্চা আসলে কেন এগুলো হচ্ছে। তো অনেক ক্ষেত্রে এটাকে স্বাভাবিক ধরা যায়, যেটা বললাম যে একটা নির্দিষ্ট বয়সের ভিতরে, কিন্তু এই বয়সের বাইরে গেলে বা এই সীমার অতিক্রম করলে সেটাকে অবশ্যই আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এটার কিছু কারণ থাকে, এটার পিছনে কিছু কারণ থেকে থাকে। তো সেই কারণগুলো নিয়ে আসলে আমাদের চর্চা করতে হয় এবং সেই কারণগুলোকেই আমাদের প্রতিহত করতে হয়। আমরা কারণটা বিস্তারিত জানতে চাই, কেননা এই ধরনের সমস্যাগুলো বর্তমানের প্রেক্ষাপটে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং একটা মূল কারণ হিসেবে ধরা হচ্ছে যে বাচ্চারা এখন অতিরিক্ত পরিমাণে মোবাইল বা গ্যাজেট আইটেমের প্রতি এডিকশন হচ্ছে। এর বাইরে আর কি কি আসলে সোশ্যাল ফ্যাক্টরস রয়েছে? হ্যাঁ, সোশ্যাল ফ্যাক্টর। আর সবার আগে যেটা হচ্ছে যে পারিবারিক, ঘর থেকেই ব্যাপারগুলো শুরু হয়। তো একটা বাচ্চা অনেক সময় দেখা যায় যে বাবা মার দুটো বাচ্চার ভিতরে যদি গ্যাপটা বেশি কম থাকে, যে একটা বাচ্চা যখন যে বয়সে 1.5 থেকে 2 বছর উপনীত হলো তখনই মা আরেকটা সন্তান ক্যারি করলো, তখন সম্ভবত ওই বাচ্চাটাকে একটা ইমোশনাল যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল সেই এই বয়সটাতে সেটা সে পায় না, তখন বাচ্চাটা একটা হতাশ হয়ে পড়ে। এই হতাশা থেকে কিন্তু ওর ভিতরে এরকম আচরণগত যে সমস্যাগুলো সেগুলো দেখা দিতে পারে। সে তখন যে কোনোভাবে ট্যান্ট্রাম শো করে তার পিতামাতার দৃষ্টি আকর্ষণ করতে চায়। তখন এটাকে আমরা কিন্তু খুব স্বাভাবিকই ধরি। তখন বাবা মার বুঝতে হবে যে যেই বাচ্চাটা মাত্র পৃথিবীতে আসছে ওর যতটুকু কেয়ার, তার বাইরে এই বাচ্চাটাকে কিন্তু ইমোশনালি তাকে একটু বেশি অ্যাটাচ থাকতে হবে এবং ওকে গুরুত্ব দিতে হবে বেশি। যেমন বাবাকে অনেক সময় বলে থাকি যে আপনি বাইরে থেকে আসার পরে আপনি ছোট বাচ্চাটাকে না খুঁজে আগে এই বাচ্চাটাকে খুঁজবেন, যে তোমার কি প্রয়োজন সেটাকে আপনি বলতে হবে। এছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু নিউরোলজিক্যাল প্রবলেম, সেগুলো এই ধরনের আচরণগত সমস্যা নিয়ে দেখা দিতে পারে। যেমন মৃগী রোগ, এপিলেপসি যেটাকে আমরা বলে থাকি, সেই এপিলেপসি কিন্তু নন কনভালসিভ এক ধরনের এপিলেপসি আছে, যেটাতে দেখা যায় বাচ্চারা হয়তো ওরকম বাইরে থেকে খিঁচুনি হচ্ছে না, যেটাকে বাবা মা ভয় পেয়ে থাকে, সেটা হচ্ছে না, কিন্তু বাচ্চাটা এরকম আচরণগত সমস্যা দেখা দিচ্ছে। সে সবার সামনে হয়তো বা দেখা যায় যাকে তাকে সে যার গায়ে হাত দেওয়ার কথা না তার গায়ে হাত দিচ্ছে, মারামারি করছে, অথবা জিনিস খুব বেশি ভাঙচুর করছে, নিজেকে নিজে আঘাত করছে, অকারণে চিৎকার চেঁচামেচি করছে। এই লক্ষণ দিয়েও কিন্তু মৃগী রোগ প্রকাশ পেতে পারে। আর আপনি যেটা বললেন যে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করা, তো সেখানে দেখা যায় যে কিছু কিছু বাচ্চা কিছু কিছু ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়। এমন হতে পারে যে কার্টুনে সে ওরকম কিছু একটা দেখেছে যে অকারণে চিৎকার করে, অথবা কার্টুনে এরকম কেউ একজন দেখেছে যে সে অকারণে মাটিতে পড়ে যাচ্ছে রাগ করে, সেই ক্যারেক্টারগুলোকে সে ভিতরে নেওয়ার চেষ্টা করে। আরেকটা যেটা হয় যে আমরা যেটাকে বলি ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, তো সেই এটা ধরে ভিতরে একটা জেনেটিক প্রবলেম তার থাকা সত্ত্বেও এটাকে আবার পরিবেশ বাধ্য করে এই জেনেটিক্সটাকে এক্সপ্রেস করতে। সেই পরিবেশটাই হচ্ছে তার একটা ব্যাড ইনফ্লুয়েন্স, যেটা হচ্ছে যে গ্যাজেট। আমরা একটা বয়সে গ্যাজেটটাকে ইনহিবিট করি, বিশেষ করে যখন ব্রেইনের ডেভেলপমেন্টটা হয় প্রথম 3 থেকে 5 বছর পর্যন্ত। এই বয়সটাতে বাচ্চাদের ব্রেইনের নিউরনাল যে স্টিমুলেশনগুলো তার পাওয়ার কথা, সেটা আসে পরিবেশ, তার পারিপার্শ্বিক, তার পিতামাতা একটা সুন্দর একটা উদ্দীপনা পাবে, এটি আমরা আশা করি। কিন্তু এককেন্দ্রিক একটা যোগাযোগ মাধ্যমে ঢুকে যাওয়া, অথবা যেই যোগাযোগ মাধ্যমে স্ক্রিন খুব দ্রুত পরিবর্তন হয়, একটা থেকে আরেকটা সে দ্রুত শিফট করে। আজকাল কিন্তু এগুলো আরও বেশি, বাচ্চারা রিলস দেখে এবং দেখা যায় এটা পছন্দ হলো না, সেটা সরিয়ে আরেকটা দেখছে, সে খুব দ্রুত শিফট হচ্ছে। এতে করে তার ব্রেনের ভিতরে কিন্তু ওই ধরনের একটা পরিবর্তন চলে আসে, সে অ্যাটেনশনটা ধরে রাখতে পারছে না। সে এটাই যে তার যে কোনো একটা কিছু শিখতে গেলে কিন্তু খুবই বেশি অ্যাটেনটিভ হতে হয় এবং স্টেবল হওয়াটা অনেক বেশি দরকার, কিন্তু সেটা হয় না। এই গ্যাজেটটা তার ভিতরে এই পরিবর্তন করে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন রয়েছে, যেমন আমরা আলাদা আলাদা করে তো বলছি যে গ্যাজেট আইটেমের প্রতি অতিরিক্ত এডিকশন, এছাড়াও কোনো বাচ্চা দেখা যায় যে বাবা মায়ের প্রতি একটু অ্যাটেনশনটা কম পাচ্ছে, সেটাকে যদি আমরা একসাথে মিউচুয়াল আমরা যদি বলি যে অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চারা রয়েছে যে বাবা মা দুজনেই হচ্ছে কর্মজীবী এবং সেক্ষেত্রে বাচ্চাটা বাসায় একা থাকছে, হয়তো সে মেয়েদের অথবা দাদা দাদির আন্ডারে তারা থাকছে, তখন দেখা যায় বাচ্চাদের কিন্তু গ্যাজেট আইটেমটার প্রতি তার আকর্ষণ একটু বেশি থাকে। সো এই যে বোথ সাইড থেকে সে ডিপ্রাইভ হচ্ছে, এই ক্ষেত্রে
বাচ্চাটাকে কিভাবে আসলে ঠিক করা যেতে পারে তার বিহেভিয়ারাল এই প্রবলেমগুলো? সেটাই, এটা হচ্ছে প্রতিকারের উপায়। আসলেও তাই যে আজকাল দেখা যাচ্ছে যে আমরা নিজেরাও ব্যস্ত থাকি, পরিবার বাচ্চাদেরকেও সেই পরিমাণ সময় দেওয়া দিচ্ছি না। আর অনেকে হয়তো বলতে পারে যে না আমি কোয়ালিটি টাইম দিচ্ছি। কোয়ালিটি টাইমটা কিন্তু বাচ্চাকে একটা রুটিনের ভিতরে ফেলে দিতে হবে। বাবা মা চাকরি করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেই চাকরির মাঝখানে মধ্যবর্তী সময়টা, যে সময়টা বাচ্চা দুজনে কাউকেই পাচ্ছে না, সেই সময়টা আসলে বাচ্চা কিভাবে কোয়ালিটি টাইমটা সে কীভাবে পাস করবে, সেটার জন্য আসলে আমাদেরকে অনেক এটার ব্যাপারে কোনো বাবা মা যদি এরকম হয় যে আমি অ্যাসিস্ট্যান্সি নিব, আমি কারো পরামর্শ নিব, সে অবশ্যই একজন কাউন্সিলরের পরামর্শ নিতে পারে। আমাদের যে কোনো বিভিন্ন ধরনের এই যে ডেভেলপমেন্টাল থেরাপিস্ট আছে তাদের পরামর্শ নিতে পারে। এবং আমাদের সরাসরি আমরা বলি যে শিশু বিকাশ কেন্দ্রে চলে আসবেন এই ধরনের সমস্যা দেখা দিলে। আপনার করণীয়টা কি সেটা বুঝতে হবে। অবশ্যই গ্যাজেটটাকে আমরা ইনহিবিট করব প্রথম 5 বছরে, তারপরে যখন দরকার হবে সেটা প্রয়োজন মতো, আমি অবশ্যই অনেক লম্বা সময় ধরে দেব না। এবং বাচ্চা আসলে ওখান থেকে কি নিচ্ছে, কি ধরনের শিক্ষাটা নিচ্ছে, কি দেখছে, কি ধরনের আনন্দটা নিচ্ছে, এটাকে আমার কোয়ালিফাই করতে হবে এবং ফিডব্যাকটা অবশ্যই নিতে হবে। এবং যখনই আমি বাচ্চার কাছে আসবো, বাচ্চার কাছ থেকে অবশ্যই আমি প্রতিদিনই তার কাছ থেকে জানতে চাইবো তার সেফটি ব্যাপারে, তুমি কেমন ছিলে সারাদিন, তুমি কি করেছো, তুমি কি খেয়েছো। তার সাথে অবশ্যই আমার ইমোশনাল বন্ডিংটা এমন হতে হবে যে বাচ্চাও যেন ওই সময়টার জন্য মুখিয়ে থাকে। যখনই বাবা মা আসবে তখনই তার সাথে অ্যাটাচ হয়ে যায়। কিন্তু বাচ্চা যখনই এই গ্যাজেটে অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে যায়, সে কিন্তু সবাইকে ইগনোর করে। একটা সময় তার প্যারেন্টসের উপস্থিতিও তার তেমন কোনো তার ভিতরে কোনো সাড়া দেয় না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের বুঝতে হবে যে গ্যাজেটটা কোন বয়সে, পরিপক্কতার কোন স্টেজে আমরা দেব। ম্যাম, আপনার কাছে এখন একটু জানতে চাই, যেমনটি বলছিলাম যে নিউট্রিশন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে অনেক ধরনের নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলোর অভাবে বাচ্চাদের মধ্যে এই ধরনের অস্বাভাবিকতা, রাগ, অভিমান, জেদ, একটু খিটখিটে মেজাজ এগুলো দেখা দেয়। একটু জানবো। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় যেটাকে আমরা বলি যে আসলে আয়রন একটা মানে ম্যাজিক এলিমেন্ট। এটার অভাবে বাচ্চাদের ভিতরে এত বেশি নিউরোলজিক্যাল পরিবর্তন হয় যেটা আমরা অনেকেই জানি না। এবং আমিও মূলত যে এই পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হওয়ার আগে পেডিয়াট্রিশিয়ান ছিলাম, তখন পর্যন্ত আমি আয়রনের ব্যাপারে এই যে নিউরোলজিক্যাল চেঞ্জগুলো আমরা অত বেশি জানতাম না। তো এই আয়রনটা আসলে একটা ম্যাজিক হিসাবেই কাজ করে। আপনি দেখবেন যে শুধু বাচ্চাদের মধ্যে না, আমাদের মাদের ভিতরেও আয়রনের অভাব দেখা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কম, একদমই, মানে এটা 50% শিশুদের যেমন এরকম আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তেমনি দেখা যায় মাদের মধ্যে বেশিরভাগে, আরও বেশি পার্সেন্টেজে এটা মোটামুটি মাঝারি থেকে তীব্র আয়রনের অভাব থাকে। এবং এই অভাব থাকার কারণে একটা প্রথম ম্যানিফেস্টেশনে কিন্তু খিটখিটে মেজাজ, ইরিটেবিলিটি। তো এইটা কারণ হচ্ছে আমরা জানি যে আয়রন কতগুলো ব্রেইনের ভিতরে কিছু নিউরো ট্রান্সমিটার তৈরি করার কোএনজাইম হিসাবে কাজ করে। তো যখনই এই নিউরো ট্রান্সমিটার যেটা আমাদের মনটাকে ভালো রাখবে সেগুলো যখন তৈরি হচ্ছে না, তখনই এই খিটখিটে মেজাজটা হয়। এবং এটা সাপ্লিমেন্ট দেওয়ার পরপরই দেখা যাচ্ছে বাচ্চা খুব দ্রুতই তার মেজাজটা আগে ঠান্ডা হয়। এবং প্যারেন্টসদের ক্ষেত্রেও তাই, বাচ্চাদেরকে যে অ্যাবিউজ করা হয় অকারণে অনেক সময় দেখা যায় মা কিছু না বুঝেই বাচ্চাটাকে শুধু মারে। শুধু মারে কি, হয়তো দুষ্টুমি করলো, দুটো চল লাগিয়ে দিল। তো এটা আসলে প্যারেন্টিংয়ের না, এটা অবশ্যই আমরা ইনহিবিট করব। প্যারেন্টিং এর কথাটা বললেন, সেক্ষেত্রে প্যারেন্টিং এর বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। এ পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের শান্তি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। মধু একটি আমাদের প্রাকৃতিক খাবার এবং এই মধু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অনেকেই আছেন প্রতিদিন খাদ্য তালিকায় 1 চামচ করে মধু রাখছেন এবং তারা কিন্তু এটার উপকারিতা সম্পর্কে জেনেই মধুটা খেয়ে থাকেন। আবার অনেকেই আছেন উপকারিতা না জেনে কিন্তু মধু গ্রহণ করছেন। আজকে আমরা জানবো মধুর আসলে উপকারী দিক এবং অপকারী দিক। মধুতে রয়েছে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, যেটি কিন্তু আমাদের খুব সহজেই হজম করতে সাহায্য করে থাকে। এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্ল্যাভোনয়েড ও ফেনোলিক যৌগ নামে পরিচিত, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক কিছু উপাদান রয়েছে, যেটা আমাদের ঠান্ডা, কাশি, সর্দি দূর করতে কিন্তু সাহায্য করে থাকে। মূলত মধুতে যে পুষ্টি উপাদান রয়েছে তা কিন্তু আমাদের সাধারণ যে চিনি গ্রহণ করে থাকি তার থেকেও কিন্তু অনেক ভালো। দেখা যাচ্ছে চিনিতে যে পরিমাণ
ক্যালোরি রয়েছে মধুতে কিন্তু তার থেকে কম ক্যালোরি রয়েছে, এবং চিনির মধ্যে কোনো প্রোটিন থাকছে না কিন্তু মধুতে কিন্তু খুব সামান্য পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও কিন্তু পটাশিয়াম থেকে শুরু করে নানা পুষ্টি উপাদান কিন্তু মধুতে কম্পারেটিভলি ভালো। তাই যারা চিনির পরিবর্তে মধু গ্রহণ করতে চান তারা আমি বলবো যে অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে মধুতেও কিন্তু ক্যালোরি রয়েছে এবং মধুও কিন্তু আমাদের সুগারটাকে কিন্তু প্রোভাইড করছে। তাই অবশ্যই যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের অতিরিক্ত ওজন রয়েছে তারা কিন্তু প্রতিদিন 1 থেকে 2 চামচের বেশি গ্রহণ করবেন না। তাদের প্রতিদিনের যে খাদ্য চাহিদা রয়েছে তার সাথে মিল রেখে আপনাকে গ্রহণ করতে হবে। তবে মধু কিন্তু আমাদের খুব উপকারী একটি খাবার, যেটা আমরা প্রতিদিন যদি সকালবেলা একটু কুসুম গরম পানির সাথে খেতে পারি তাহলে এটি আমাদের কিন্তু যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি যে ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলো আছে সেগুলো থেকেও কিন্তু আমাদের দূরে রাখবে। মধু কিন্তু আমাদের যেই চর্মরোগগুলো হয়ে থাকে সেটিও কিন্তু সংক্রমণ দূর করতে সাহায্য করে থাকে। তো অনেক সময় এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা মধুর ব্যবহারটা দেখে থাকি। এছাড়াও মধু কিন্তু আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স পরিমিত হওয়ার কারণে রক্তে সুগারের মাত্রা খুব ধীরে ধীরে দিতে পারে কম্পারেটিভলি চিনির তুলনায় আর কি। সো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এটার ব্যবহারটা আমাদের ঠিক রাখতে হবে, অতিরিক্ত গ্রহণ করা যাবে না, পরিমিত পরিমাণে গ্রহণ করলে আমরা প্রত্যেকেই মধুর যে উপকারিতা রয়েছে সেটি আমরা পেয়ে থাকবো। আপনি বলছিলেন যে বাচ্চাদের এই ধরনের অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ারের পিছনে কিন্তু কাজ করে কিন্তু প্যারেন্টিং বা গ্রুমিং, এবং অনেক ক্ষেত্রে কিন্তু বাইরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রশ্ন করে থাকে নিশ্চয়ই বাবা মা সঠিক শিক্ষাটা দেয়নি পরিবার থেকে। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে বাচ্চাদের যে অতিরিক্ত রাগ বা মেজাজ সেটাকে নিয়ন্ত্রণের জন্য প্যারেন্টিং এর ভূমিকাটা কতটুকু এবং কিরকম হওয়া উচিত? সেটা হচ্ছে যে আমাদের বলাই হয়ে থাকে যে বাচ্চা তো আসলে শিশুরা যা দেখবে বাবা মার কাছ থেকে সেটাই শেখে। জাস্ট লুকস লাইক আমাদের যেটা বলি বানর, যেমন বানরের বাচ্চা একটা মা জাস্ট মিমিক করে, তার অ্যাকশনগুলো মিমিক করে, বাচ্চারাও তাই পরিবার থেকেই সে শিখায়। তো আমাদের কিন্তু কখনো এটা করো না ওটা করো না এই ব্যাপার না, আমি কি বাচ্চাটা কি করবে না করবে সেটা কিন্তু আমার উদাহরণ ক্রিয়েট করে তারপর তাকে শেখাতে হবে। আমি যেই কাজটাই করব, আর যদি বলি তুমি কাউকে গালি দিও না, কিন্তু আমি আমার নিজেদের মধ্যে যখন কথা বলছি তখন দিচ্ছে, বাচ্চাটা কিন্তু শিখে যাচ্ছে সাথে সাথে। তা হয়তো সে ভাবছে যে আমারটা আমি ছোট বলে আমাকে একটু সামনাসামনি দিতে হচ্ছে না, কিন্তু পিতামাতা তারা তো ঠিকই কাজটা করছে। তো কখনো আমরা তাহলে কি বলতে পারি যে বাচ্চাদের এই ধরনের সুশিক্ষার ক্ষেত্রে বা রাগ বা মেজাজটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুড প্যারেন্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। অনেক ধন্যবাদ নুসরাত আপনাকে আর এনটিভি সকলকে যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। নিরাপদ মাতৃত্ব বলতে আমরা সেটাই বুঝি যে প্রতিটি নারীর কিন্তু নিরাপদে মা হওয়ার অধিকার। একটি নারী কখন সে প্রেগনেন্সি নেবে, কতবার প্রেগনেন্সি নেবে, কতদিন ইন্টারভ্যালে প্রেগনেন্সি নেবে, এই ডিসিশনটা কিন্তু নারীকেই নিতে হবে এবং নারীর একটা ভূমিকা থাকতে হবে এই ডিসিশন নেওয়ার। তারপর সে প্রেগনেন্সি অবস্থায় পুরোটা সময় কিন্তু সে তার গর্ভকালীন পরিচর্যা সেটা পাওয়ার তার অধিকার আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনটিভির সঙ্গেই থাকুন।